আর 10% হচ্ছে অ্যাসাইনমেন্ট। 10% ক্লাস টেস্ট নিতে হবে একটা, আর 10% অ্যাসাইনমেন্টের জন্য অ্যাসাইনমেন্ট দিতে হবে 2টা। তো সেজন্য আমি নেক্সট উইকে তোমাদেরকে একটা ক্লাস টেস্ট এবং 2টা অ্যাসাইনমেন্ট দিব। আর শিডিউলটা আমি তোমাদেরকে হয়তো কাল পরশু জানাই দিব। স্যার আর ক্লাস টেস্টটা নিব হচ্ছে, ক্লাস টেস্টের টপিকস হচ্ছে সিলেকশন স্টেটমেন্ট এবং আইটারেশন স্টেটমেন্ট। ঠিক আছে, আমি তোমাদেরকে গুগল ক্লাসরুমে দিয়ে দিব ডিটেইলস। ক্লাস টেস্ট হবে সিলেকশন স্টেটমেন্ট এবং আইটারেশন স্টেটমেন্টের উপর। যে টপিকসগুলোর উপর ক্লাস টেস্ট হবে সেই টপিকসগুলোর উপর একটা অ্যাসাইনমেন্ট হবে, আর একটা অ্যাসাইনমেন্ট হবে ফাংশন। আমি এখন যে স্লাইডটা পড়াচ্ছি এই স্লাইডের উপর। আচ্ছা, আমরা শুরু করতে পারি নাকি? জি স্যার, শুরু করা যায় স্যার। স্লাইডটি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমরা প্রিভিয়াস ক্লাসে রেজিস্টার ভেরিয়েবল পর্যন্ত পড়েছিলাম। স্ট্যাটিক ভেরিয়েবল, রেজিস্টার ভেরিয়েবল, ওভারলোডিং দিয়ে শুরু করব। এটা ফাংশনের লাস্ট একটা টপিকস ছিল। ফাংশন ওভারলোডিং সম্পর্কে আমরা ডিটেইলস নেক্সট কোন একটা ক্লাসে ডিসকাস করব। আমরা জাস্ট ফ্যাক্ট একটু জেনে নিই যে ফাংশন ওভারলোডিংটা কি। নাম থেকে আমরা হয়তো বা টাইটেলটা থেকে আমরা একটা আইডিয়া পেতে পারি যে ফাংশন ওভারলোডিং, যে এখানে একটা ফাংশন ওভারলোডেড হবে। ওভারলোডেড কখন হয়? যখন একই ফাংশন বারবার যদি ইউজ হয়, সেক্ষেত্রে আমরা ফাংশনটাকে মানে ফাংশনটা ওভারলোডেড হচ্ছে বলতে পারবো। তাহলে এই ক্ষেত্রে প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা কিভাবে ঘটে? দ্য প্রসেস অফ ডিক্লেয়ারিং মাল্টিপল ফাংশন উইথ সেম নেম বাট ডিফারেন্ট প্যারামিটার। তাহলে এখানে কি কি ঘটনা ঘটবে? এখানে মাল্টিপল ফাংশন থাকতে হবে, এবং মাল্টিপল ফাংশন হলেও প্রত্যেকটা ফাংশনের নেম কিন্তু সেম হবে। প্রত্যেকটা ফাংশনের নেম কিন্তু সেম হবে, কিন্তু ওই ফাংশনগুলোর মধ্যে যেহেতু প্যারামিটার থাকবে, আমরা ফাংশন ডেফিনিশনে দেখেছিলাম যে প্যারেনথেসিসের মধ্যে প্যারামিটার লিস্ট থাকে, ওই প্যারামিটারগুলো ডিফারেন্ট হইতে পারে। তাহলে প্যারামিটার ডিফারেন্ট হবে বলেই ফাংশনগুলোকে আমরা মাল্টিপল বলতে পারতেছি। যদিও বা ফাংশনগুলোর নেম কিন্তু সেম থাকবে, কিন্তু প্যারামিটার ডিফারেন্সের কারণে ফাংশনগুলোর কাজও ডিফারেন্ট হয়ে যাবে, বা ফাংশনগুলোর ফাংশনগুলোর টাইপও ডিফারেন্ট হয়ে যাবে। এটা আমরা একটা एग्जांपल দেখলে ক্লিয়ার হবে। name must differ in one of the following ways। তাহলে হচ্ছে কি যে প্যারামিটারগুলো ডিফারেন্ট কিভাবে হইতে পারে, যাতে করে আসতে পারে যদিও বা ফাংশন নেম সেম, কিন্তু প্যারামিটারের কি কি ধরনের ডিফারেন্সের কারণে ফাংশনগুলো মাল্টিপল হয়ে যাবে। তো তার মধ্যে তিনটা ক্রাইটেরিয়া, একটা হতে পারে নাম্বার অফ প্যারামিটার। নাম্বার অফ প্যারামিটার ধরো কোন একটা ফাংশনে প্যারামিটার আছে 2টা, আর একটা ফাংশনে প্যারামিটার আছে 3টা, তাহলে এখানে কিন্তু ফাংশনগুলো মাল্টিপল হয়ে যাচ্ছে, সেম থাকতেছে না যদিও বা ফাংশন নেম সেম। এরপর আরেকটা চেঞ্জ হতে পারে ডেটা টাইপ অফ প্যারামিটার। ধরো একটাতে আমি যদি সেম প্যারামিটার যদি 2টা ফাংশন ইউজ করতে চাই, সেম প্যারামিটার, তাহলে আমি চাইলে ডিফারেন্সের জন্য তাদের ডেটা টাইপ চেঞ্জ করে দিতে পারি। ধরো একটাতে আমি একটা প্যারামিটারের বা একটা ভেরিয়েবলের ডেটা টাইপ নিলাম ইন্টিজার, আর একটা ফাংশনের ক্ষেত্রে ভেরিয়েবলের ডাটা টাইপ নিলাম আমি ফ্লোট, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্স হয়ে গেছে। আরেকটা হইতে পারে সিকোয়েন্স অফ প্যারামিটার। সিকোয়েন্স অফ প্যারামিটার বলতে কি, যে একটাতে আমি যে অর্ডারে দেওয়া হয়েছে, ধরো আমি একটাতে দিলাম xy, আরেকটাতে আরেকটা ফাংশনে দিলাম আমি yx,
তাহলে এভাবে কিন্তু সিকোয়েন্স চেঞ্জ করে আমি চাইলে কি করতে পারি, ফাংশনগুলোকে মাল্টিপল করতে পারি। এখানে যদি আমরা একটা एग्जांपल দেখি, এটা ডিটেইলস স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট অন্যগুলোর চেয়ে। আমরা স্ট্রাকচারটা আজকে ডিসকাস করব না, এটা আমরা যেহেতু ফাংশন ওভারলোডিংটা একটা স্পেশাল ফিচার সি প্লাস প্লাসের, এটা আমরা নেক্সটে অন্য কোনো একটা ক্লাসে ডিসকাস করব। আপাতত আমরা এটা একটু দেখি যে প্যারামিটার ডিফারেন্সের কারণে ফাংশনগুলো কিভাবে কাজ করে। যেমন ধরো এখানে একটা আমরা ফাংশন দেখতে পাচ্ছি ক্যালকুলেট ফাংশন, যেখানে একটা প্যারামিটার এবং সেটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। আর একটা ক্যালকুলেট ফাংশন দেখতে পাচ্ছি যেখানে প্যারামিটার হচ্ছে দুইটা 6 7, দুইটারই ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। তাহলে এই কোন প্যারামিটারের জন্য কোন ফাংশনটা অ্যাক্টিভ হবে সেটা আমরা কিভাবে বুঝবো, আর প্যারামিটার লিস্ট দেখে। এবং ফাংশন ডেফিনেশনেও আমরা দুইটা ফাংশন, একটা হচ্ছে ইন্টিজার নাম 1, দ্যাট মিন্স একটা ভেরিয়েবল, আর একটা ফাংশনের দুইটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি, নাম 1 এবং নাম 2। তাহলে যখন শুধুমাত্র আমরা একটা প্যারামিটার অ্যাসাইন করব, আমরা যদি একটা প্যারামিটারের ফাংশনকে কল করি, তাহলে একটা প্যারামিটার যে ফাংশনে দেওয়া ছিল ওই প্যারামিটারের ভ্যালুটা ওই ফাংশনে কপি হয়ে যাবে। আর যদি আমরা দুইটা প্যারামিটারের ফাংশনকে যদি আমরা কল করি যেখানে দুইটা, তাহলে দুইটা প্যারামিটারের জন্য যে ফাংশনটা ফাংশন ডেফিনিশনে ছিল এই 6 7 এই দুটো ভ্যালু ওই ফাংশনে ক্যালকুলেট ফাংশনে কপি হয়ে যাবে। তাহলে কখন মানে কোন প্যারামিটারের কি ধরনের উপর ডিপেন্ড করে কোন ফাংশনে ঢুকবে, সেটা ডিপেন্ড করবে নাম্বার অফ প্যারামিটার, ডেটা টাইপ অফ প্যারামিটার এবং সিকোয়েন্স অফ প্যারামিটার। তাহলে এই ফাংশনে একটা প্যারামিটার, তাহলে সে একটা প্যারামিটার যে ফাংশন আছে সেখানে জন্য, আর যে ফাংশনে দুইটা প্যারামিটার দেওয়া আছে এই দুইটা প্যারামিটারের জন্য অ্যাক্টিভ হবে কোনটা ফাংশনে দুইটা প্যারামিটার দেওয়া ছিল। এভাবে ফাংশন ওভারলোডিংটা হয়। এবং এখানে একটা জিনিস খেয়াল করে দেখি যে এই দুইটা ফাংশনের ক্ষেত্রে কিন্তু তাদের ফাংশন নেমটা কিন্তু সেম ছিল, জাস্ট প্যারামিটার ভিন্নতার কারণে ফাংশনগুলো মাল্টিপলি কাজ করতেছে। ফাংশন হচ্ছে মোটামুটি ফাংশনের কনসেপ্ট ক্লাস করলাম। এরপর আমরা নতুন একটা টপিকসে যাচ্ছি, অ্যারে ইন সি প্লাস প্লাস। এটা এই অ্যারের অ্যাপ্লিকেশনটা আমরা সবচেয়ে বেশি দেখবে ম্যাট্রিক্স অপারেশনের ক্ষেত্রে। দ্যাট মিন্স আমরা যদি দুটো ম্যাট্রিক্সের মধ্যে এডিশন বা সাব মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করতে চাই, বা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই বা ট্রান্সপোজ চাই, সেক্ষেত্রে আমরা অ্যারের হেল্প নিই বেশি। তো এই অ্যারেটাকে কিভাবে করতে হয়, এখানে কি কি কম্পোনেন্ট থাকে, এটা সুবিধাটা কি, সেই জিনিসগুলো আমরা দেখবো আজকে এবং ক্লাসিফিকেশন সহ। এন্ড অ্যারে ইজ এ সিকোয়েন্ট। আমরা প্রত্যেকটা টার্ম একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। এন্ড অ্যারেস all of which have same type means same data type। তাইলে আমরা অ্যারে কখন বলতে পারবো, যেখানে থাকবে একের অধিক অবজেক্ট থাকবে। অবজেক্টগুলোকে আমরা এলিমেন্টও বলে থাকি, বা ভেরিয়েবল বলতে পারি। এটা বলা হচ্ছে কি, আমরা নরমালি ধরো আমরা যদি এরকম একটা एग्जांपल দিই, ইন্টিজার x, তাহলে এখানে x একটা ভেরিয়েবল, তার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। তাহলে একইভাবে আমরা যখন অ্যারে নিয়ে যদি কাজ করি, অ্যারেতে আমরা অনেকগুলা ভেরিয়েবল স্টোর করতে পারবো। একটা অ্যারে ডিক্লেয়ার করে অনেকগুলা ভেরিয়েবল বা অনেকগুলা এলিমেন্ট বা অনেকগুলা অবজেক্ট আমরা স্টোর করতে পারবো একটা অ্যারে ডিফাইন করে। এবং এই অবজেক্ট বা এলিমেন্টগুলা সিকোয়েন্সিয়ালি থাকবে। সিকোয়েন্সিয়ালি কিভাবে থাকবে সেটা আমরা একটু পরে দেখবো एग्जांपले গেলে। ডেটা টাইপ সেম হইতে হবে। তাহলে আমরা কি কি পাচ্ছি এখানে, অ্যারের ডেফিনিশন থেকে যে অ্যারেতে অনেকগুলা অবজেক্ট বা এলিমেন্ট থাকতে পারে, একের অধিক অবজেক্ট বা এলিমেন্ট থাকতে পারে, এবং এই এলিমেন্টগুলো একটা সিকোয়েন্সিয়ালি অর্ডার মেইনটেইন করে থাকবে, এবং প্রত্যেকটা এলিমেন্টের ডেটা টাইপ সেম হবে। এটা হচ্ছে অ্যারে ডেফিনিশন। দ্য অবজেক্টস আর কল্ড দ্য এলিমেন্টস অফ দ্য অ্যারে। অবজেক্টগুলোকে অ্যারের এলিমেন্টও বলা হয়। এভাবে একটা সিকোয়েন্সিয়াল
বা কনসিকিউটিভলি দেখতে পাবো, সেই কারণে কিন্তু প্রথমেই ডেফিনেশনে বলা ছিল যে সিকোয়েন্স অফ অবজেক্ট। তাহলে প্রত্যেকটা অবজেক্ট বা এলিমেন্টকে এভাবে সিকোয়েন্সিয়ালি ডিফাইন করতে হবে। These numbers are subscripts of the array. তাহলে নাম্বারগুলোকে বলা হচ্ছে কি ইনডেক্স ভ্যালু অর সাবস্ক্রিপ্ট। তাহলে এই ইনডেক্স ভ্যালুটা কেন দরকার সেটা যদি আমরা একটু দেখি, বা সাবস্ক্রিপ্টটা কেন দরকার, এলিমেন্টের জন্য আলাদা আলাদা ইনডেক্স ভ্যালু বা আলাদা আলাদা সাবস্ক্রিপ্ট কেন দরকার সেটা যদি আমরা দেখি, the term subscript is used because as a mathematical sequence an array would be written with subscript a0 a1 a2। তাহলে এখান থেকে বুঝতে পারছি কি আমরা যদি a নামের কোন একটা অ্যারে যদি আমরা ডিক্লেয়ার করি, অ্যারে নেম যদি a হয়, তাহলে a নামের যদি একটা অ্যারে যদি আমরা ডিক্লেয়ার করি এবং ওই অ্যারের সাইজ কত হবে সেটাকে যদি আমি ইনডেক্স ভ্যালুর মাধ্যমে বা সাবস্ক্রিপ্টের মাধ্যমে যদি ডিফাইন করতে চাই, তাহলে আমরা এভাবে ডিফাইন করতে পারি a0 a1 a2। দ্যাট মিন্স a0 হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, a1 সেকেন্ড এলিমেন্ট, a2 হচ্ছে থার্ড এলিমেন্ট। এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, এখানে প্রথম নাম ইনডেক্স ভ্যালুটা কিন্তু আমরা 0 নিচ্ছি, প্রথম ইনডেক্স ভ্যালুটা আমরা 0 নিচ্ছি। এটাকে বলা হয় জিরো বেসড ইনডেক্সিং বা সিম্পলি জিরো ইনডেক্সিং। অর্থাৎ আমরা যদি ইনডেক্সিংটা 0 থেকে শুরু করি, নরমালি তো আমরা 1 থেকে শুরু করার কথা, কিন্তু আমরা যদি 0 থেকে শুরু করি তাহলে সেই মেথডটাকে আমরা বলবো ইনডেক্সিং এর জিরো বেসড ইনডেক্সিং। এটা কেন করতে হয় এটা আমরা একটু পরে দেখবো, জিরো বেসড ইনডেক্সিং এর যখন ডেফিনেশন দেখবো তখন ক্লিয়ার হবে কেন আমরা ফার্স্ট এলিমেন্টটাকে 0 থেকে শুরু করি, কেন 1 থেকে শুরু করি না। The subscript locate, তাহলে এই সাবস্ক্রিপ্ট বা ইনডেক্স ভ্যালুর কাজটা কি, উদ্দেশ্যটা কি, এভাবে সিকোয়েন্সিং করা। The subscript locate the elements বা ইনডেক্স ভ্যালু কাজ হচ্ছে কি লোকেট করা এলিমেন্টস পজিশন within the array thereby giving direct access into the array। তাহলে আমরা a1 দিয়ে কি বুঝতে, যদি 0 থেকে আমরা ইনডেক্সিং শুরু করি তাহলে a1 দিয়ে বুঝতে পারবো কি এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, a2 হচ্ছে কি এটা হচ্ছে থার্ড এলিমেন্ট। তাহলে কোন এলিমেন্ট কোন জায়গাতে আছে সেই লোকেশনটা আমরা বের করতে পারবো এই ইনডেক্স ভ্যালু বা সাবস্ক্রিপ্টের মাধ্যমে। এবং এখানে যেটা एग्जांपल পাচ্ছি a0, তাহলে এখানে ইনডেক্স ভ্যালু হচ্ছে একটা, 0 মিন্স একটা সিঙ্গেল, a1 এখানেও একটা সিঙ্গেল নাম্বার, তাহলে ইনডেক্স ভ্যালু হচ্ছে একটা, সাবস্ক্রিপ্ট হচ্ছে একটা। একটা যদি সাবস্ক্রিপ্ট থাকে বা ইনডেক্স ভ্যালু থাকে তখন আমরা এটাকে এভাবে বলতাম a01 a02 a03 এভাবে যদি বলতাম তাহলে আমরা সেটাকে টু ডাইমেনশনাল অ্যারে বলতাম, কারণ সেখানে ইনডেক্স ভ্যালু হচ্ছে দুইটা। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো ক্লাসিফিকেশনে গিয়ে। if the name of the array is a নামের যদি আমরা একটা is the name of the element, তাহলে এভাবে যদি নিই তাহলে আমরা এভাবে একটা অ্যারে আর স্কয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা থার্ড ব্র্যাকেটও বলি, স্কয়ার ব্র্যাকেটের মধ্যে যে নাম্বারটা থাকবে এই নাম্বার দিয়ে আমরা সাইজ ওই অ্যারের সাইজটা ডিফাইন করতে পারবো। অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে সেই নাম্বারটা দিয়ে আমরা ওই অ্যারে এর সাইজটাকে ডিফাইন করতে পারবো। সাইজ মিন্স ওই অ্যারের মধ্যে কয়টা এলিমেন্ট আমরা নিচ্ছি সেই জিনিসটা আমরা ডিফাইন করতে পারবো। তো বলা হচ্ছে কি a0 is the is in position 0, যেহেতু 0 থেকে আমরা শুরু করতেছি তো a0 means a1 means তার পজিশন হচ্ছে 1। এভাবে in general the ith element is in position i-1। এটা একটু বুঝতে হবে আমাদের, i তম এলিমেন্টটার পজিশন কেন i-1। আচ্ছা আমরা একটু হোয়াইট বোর্ডে খেয়াল করি, আমরা যদি a3 এরকম একটা যদি আমরা অ্যারে নিই, হচ্ছে a0 সেকেন্ড এলিমেন্ট a2 থার্ড এলিমেন্ট a3, তাহলে এই আচ্ছা হোয়াইট বোর্ড কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আমরা যদি একটা a নামের অ্যারে নেই যে অ্যারের সাইজ হচ্ছে 3, দেখুন যেহেতু এটা সিঙ্গেল
একটা ভ্যালু, দ্যাট মিন্স এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তাহলে তিনটা এলিমেন্ট কিভাবে নিব, এই যে এভাবে a0 a1 a2। তাহলে এখানে দেখো জিরো বেসড ইন্ডেক্সিং যদি ফলো করি, জিরো বেসড ইন্ডেক্সিং মিন্স ইন্ডেক্স ভ্যালু 0 থেকে শুরু হবে। তাহলে ফার্স্ট এলিমেন্টটা a0, সেকেন্ড এলিমেন্টটা a1, থার্ড এলিমেন্টটা a2। আচ্ছা, আমরা এখন থার্ড এলিমেন্টের ক্ষেত্রে যদি এই মেথডটা আমরা প্রুফ করতে চাই, তাহলে থার্ড এলিমেন্ট হচ্ছে a2, এই a2 এর ইনডেক্স ভ্যালুটা কত? তাইলে কেন আমরা জিরো বেসটা এলাও করি এটা আমরা একটু পরে ডেফিনেশনে ক্লিয়ার হবে। তো এখান থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি যে থার্ড, আচ্ছা এই ফার্স্ট এলিমেন্ট থেকে থার্ড এলিমেন্টে যেতে আমাকে কয়টা স্টেপ পার হতে হয়, নাম্বার অফ স্টেপ। তাহলে a0 থেকে হবে প্রথমে একটা স্টেপ, a1 থেকে a2 তে যাইতে হবে। তাহলে দেখো ফার্স্ট এলিমেন্ট থেকে সেকেন্ড এলিমেন্ট একটা স্টেপ, সেকেন্ড এলিমেন্ট থেকে থার্ড এলিমেন্ট আরেকটা স্টেপ। তাহলে টোটাল কয়টা স্টেপ হলো? দুইটা স্টেপ। কার জন্য? মানে a2টা a0 থেকে দুইটা স্টেপ পরে, তাই না? a2 এলিমেন্টটা a0 থেকে দুইটা, আবার বলি a2 এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্ট থেকে দুইটা স্টেপ পরে, ঠিক কি না? Yes, sir. দুইটা স্টেপ মিন্স দুইটা এলিমেন্ট পরে পরে, তাই তো? তাহলে এখানে আমরা নাম্বার অফ স্টেপ পাচ্ছি কয়টা? দুইটা না? নাম্বার অফ স্টেপ হচ্ছে দুইটা আর ইনডেক্স ভ্যালু হচ্ছে 2। তাইলে মিলে গেছে না? দুইটা মিলছে কিনা? নাম্বার অফ স্টেপ হচ্ছে ইনডেক্স ভ্যালুটা। কিন্তু আমরা যদি 1 দিয়ে শুরু করতাম, ওই एग्जांपल দেখি আমরা, যদি আমরা 1 দিয়ে শুরু করতাম, 0 দিয়ে শুরু না করে, তাহলে থার্ড এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্ট থেকে পরে স্টেপ 1 স্টেপ 2, দুইটা স্টেপ পড়া, দুইটা এলিমেন্ট পড়ে না? দুইটা এলিমেন্টের পরে হচ্ছে মানে নাম্বার অফ স্টেপ হচ্ছে 2 কিন্তু ইনডেক্স ভ্যালু হচ্ছে 3। তাহলে এই জিনিসটা কিন্তু মিলতেছে না। তাহলে জিরো বেস ইন্ডেক্সিংটা শুধুমাত্র অ্যাপ্লাই করা হয় এই কারণে যাতে করে নাম্বার অফ স্টেপ এবং ইনডেক্স ভ্যালু যাতে সেম থাকে, সেই কারণে আমরা জিএস ইন্ডেক্সিংটা ইউজ করে থাকি। এটা কি বুঝাইতে পারছি আমি? Yes, sir. আচ্ছা আচ্ছা, এটা বোঝানোর উদ্দেশ্য ছিল কি যে এখানে লাস্ট আমরা একটা সেন্টেন্স দেখেছিলাম ইন জেনারেল i-1। তাহলে এখানে থার্ড এলিমেন্ট যেটা a2 তো থার্ড, তাহলে থার্ড এলিমেন্টের পজিশনটা কোথায় ছিল? পজিশনটা আমরা বুঝতে পারবো কিভাবে? ইনডেক্স ভ্যালু দিয়ে না, বুঝবো ইনডেক্স ভ্যালু দিয়ে। তাহলে থার্ড এলিমেন্টের জন্য ইনডেক্স ভ্যালুটা আমরা কত পাবো? থার্ড মিন্স 3 minus 1, that means 2। তাহলে থার্ড এলিমেন্টের জন্য কত বুঝতে পারছি নাকি? স্যার কথা আটকে আটকে আসছে স্যার। এখন কি বোঝা যাচ্ছে? হ্যালো জি স্যার, শোনা যাচ্ছে স্যার, কিন্তু স্যার কথা স্যার থেকে থেকে কেটে কেটে আসতেছে স্যার। আচ্ছা, এখন কি অবস্থা? এখন কি শোনা যায়? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার।
আচ্ছা এই জিনিসটা আমরা বুঝছি কিনা যে the I minus 1 এটাকে আমরা বুঝছি। এটা নরমালি হবে কখন, যদি আমরা জিরো বেসড ইন্ডেক্সিং ফলো করি। জিরো বেসড ইন্ডেক্সিং এ আমরা আইতম এলিমেন্টের জন্য তার পজিশনটা পাবো I minus 1 এ গিয়ে, মানে দ্যাট মিন্স ওই এলিমেন্টের পজিশনের জন্য ইন্ডেক্স ভ্যালুটা হবে I এর চেয়ে এক কম, যেটা আমরা হোয়াইট বোর্ডে দেখলাম। তাহলে I2 হচ্ছে আমার থার্ড এলিমেন্ট, তাহলে I2 = 3, তাহলে I2 = 3 হয়। থার্ড এলিমেন্টের জন্য তার ইনডেক্স গুলো হবে কত, a, that means position I minus 1, that means a 3 minus 1, that means a 2। বুঝা গেছে? So if the array has n elements, their names are a0, a1, a2 and n minus 1। স্যার নরমাল ক্ষেত্রে কি The ইনডেক্স method of হ্যাঁ বলো। নরমাল ক্ষেত্রে কি ইনডেক্স ভ্যালু বের করার সময় 1 মাইনাস হ্যালো 1 মাইনাস বুঝি নাই। মানে হ্যাঁ, জিরো জিরো ইন্ডেক্সিং এ জিরো বেস করার সময় 1 মাইনাস করব, বাট নরমাল ক্ষেত্রে 1 মাইনাস করব না ইনডেক্স ভ্যালু বের করার সময়। না, যেমন ধরো তুমি যদি 1 থেকে শুরু করো তাহলে সেক্ষেত্রে I minus 1 হবে না, তাহলে সেক্ষেত্রে শুধু I হবে ও আচ্ছা ঠিক 1 থেকে শুরু করলে। আছে, জি স্যার ঠিক আছে। আর যেহেতু আমরা 0 থেকে শুরু করতেছি সেই কারণে এক কমাই দিচ্ছি, I minus 1 করতেছি লাস্ট এলিমেন্টের জন্য। The method of numbering the ith element with index I minus 1 is called zero-based indexing. It guarantees that the index of each array element is equal to the number of steps from the initial element to that element, যেটা আমি এতক্ষণ বুঝালাম। For example, element A3 is 3 steps from element A0। তাহলে আমরা যদি ডেফিনেশনটা দেখি একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, তাহলে প্রথমে একটা ডেটা টাইপ থাকবে, এরপরে অ্যারে নেম থাকবে, কি নামে অ্যারেটা আমি ডিক্লেয়ার করতেছি, এরপরে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সাইজটা দেওয়া থাকবে। যদি 1 ডাইমেনশনাল হয় একটা সিঙ্গেল ভ্যালু হবে, আর যদি 2 ডাইমেনশনাল হয় তাহলে এখানে আরেকটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আসবে আরেকটা ভ্যালু নিয়ে। যদি 3 ডাইমেনশনাল হয় তাহলে এরকম তিনটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে তিনটা ভ্যালু থাকবে। এভাবে আমরা অ্যারেগুলোকে ডিক্লেয়ার করে থাকি। তাহলে প্রথমটাকে বলা হচ্ছে ডেটা টাইপ অফ অ্যারে অর বেস টাইপ অফ অ্যারে, আর মাঝখানেটা হচ্ছে নেম অফ অ্যারে, আর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে সাইজ অফ অ্যারে। সাইজ অফ অ্যারে মিন্স ওই নাম অ্যারের মধ্যে কয়টা এলিমেন্ট থাকবে সেটা আমরা সাইজ দিয়ে ডিফাইন করি। তাহলে যেহেতু 6টা এলিমেন্ট থাকবে তাহলে আমরা নাম্বারিং যদি 0 থেকে করি তাহলে নাম 0, নাম এভাবে নাম 5 পর্যন্ত থাকবে মেমোরিতে। এভাবেই কিন্তু এলিমেন্টগুলো অ্যালোকেট থাকবে সিকোয়েন্সিয়ালি। In C++, you declare an array by using the following form. এরপর সাইজ থাকবে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এবং সেমিকোলন দিয়ে শেষ হবে। Here type is any simple data type, array name is any legal identifier এবং array bracket represents the number of elements the array contains. An element in an array, একটা এলিমেন্ট মানে হচ্ছে একটা অবজেক্ট। অ্যারের মধ্যে array name actually represent a memory address। তাহলে অ্যারের মধ্যে আমরা যতটা এলিমেন্ট পাবো তার আলাদা আলাদা কি থাকবে, অ্যাড্রেস থাকবে। তাহলে একটা অ্যারেকে আমরা মেমোরিতে একটা অ্যাড্রেস দিয়ে কিন্তু অ্যালোকেট করব। কিভাবে, একটু আগে আমরা যেটা অ্যালোকেট করব, when you declare an array, you tell the compiler to use the array name to indicate the beginning address of a series of a beginning address টার্মটা একটা আমাদের মনে রাখতে হবে, কারণ এই টার্মটা আমরা পরবর্তীতে আরো কয়েকটা ক্ষেত্রে ইউজ করতে পারি। বিগিনিং অ্যাড্রেস এ সিরিজ অফ এলিমেন্ট বলতে যখনই অনেকগুলো এলিমেন্ট থাকবে, যখনই আমরা অনেকগুলো এলিমেন্ট ক্ষেত্রে, তাহলে এই প্রত্যেকটা এলিমেন্টের জন্য এক একটা অ্যাড্রেস থাকবে, প্রত্যেকটা এলিমেন্ট অ্যাড্রেস থাকবে, মেমোরি অ্যাড্রেস। তাহলে যখন আমি এই অ্যারেকে কল করব
তখন এই অ্যারেকে কল করার জন্য আমাকে প্রথমে কল করতে হবে তার বিগিনিং অ্যাড্রেস দিয়ে। দ্যাট মিন্স এই প্রথম এলিমেন্টের জন্য যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেস দিয়ে কল করতে হবে। এই কারণে বলা হচ্ছে বিগিনিং অ্যাড্রেস অফ এ সিরিজ অফ the subscript used to add to the starting address to locate a value। তাহলে বলা হচ্ছে কি সাবস্ক্রিপ্ট দিয়ে, যেমন ধরো আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে যদি বলি টু, এই টু সাবস্ক্রিপ্ট দিয়ে আমরা কি বুঝতে পারবো? এই টু সাবস্ক্রিপ্ট দিয়ে আমাকে টু তে আসতে আমাকে কয়টা নাম্বার অ্যাড করতে হবে? তাহলে টু দিয়ে 0 থেকে আমাকে, তাহলে আমি প্রথমে A0 থেকে A1 আসবো, A1 থেকে A2 তে যাব, দ্যাট মিন্স 2 অ্যাড করতে হবে 0 এর সাথে, তখন আমরা ওই A2 অ্যাড্রেসটা পেয়ে যাব। এভাবে আমরা সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে কম্পাইলার এলিমেন্টের লোকেশনটা কোথায় সেটা বুঝতে পারে। নিড অফ অ্যারে, তাহলে অ্যারেটা কেন দরকার এতক্ষণ পরে আমরা যা বুঝলাম। টু স্টোর লার্জ নাম্বার অফ ভেরিয়েবলস অফ সেম ডেটা টাইপ and reference name। তাহলে এর ক্ষেত্রে যে বেনিফিটটা আমরা পাই সেটা হচ্ছে লার্জ নাম্বারের স্টোর উইথ রেফারেন্স মিন্স অ্যাড্রেস উইথ নেম, নেম মিন্স এলিমেন্ট নেম, ইজি আন্ডারস্ট্যান্ডিং অফ প্রোগ্রাম, এবং এভাবে আমরা মেমোরিতে এই এলিমেন্টটা পারে। যেমন ধরো মার্কসের জন্য যদি আমরা একটা एग्जांपल নেই, মার্কস নিয়ে, তাহলে ধরো এই ডায়াগ্রামটা দেখলে আরো ক্লিয়ার হবে। ডিক্লারেশনটা একটু দেখি। অনেক বেশি স্যার কথা আসতেছে না স্যার। সাম নাম্বারস, এখন কি আসতেছে? স্যার ডিস্টার্ব করতেছে উনি। হ্যালো হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এখানে এই অ্যারে ডিক্লারেশনে অ্যারে নেমটা হচ্ছে কি নাম্বারস। এটা একটা অ্যারে, এই নামের একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করলাম, তার সাইজ হচ্ছে 7 এবং এলিমেন্টের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। তাহলে দেখো সাইজ যেহেতু 7, তাহলে আমরা যদি 0 থেকে শুরু করি তাহলে আমরা পর্যন্ত যেতে পারবো 6। তাহলে মোট 7টা এলিমেন্ট আমরা নিতে পারবো। 7, প্রত্যেকটা এলিমেন্টের একটা অ্যাড্রেস থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা অ্যাড্রেস থাকবে, মেমরি অ্যাড্রেস। এটা আমরা ফাংশনের ক্ষেত্রেও বলেছিলাম, মেমরি অ্যাড্রেস। এবং এই জায়গাগুলোতে এলিমেন্টের ভ্যালুগুলো থাকবে। প্রত্যেকটা এলিমেন্টের তো A0 মানে তো আর A0 না, A0 জায়গাতে একটা নিউমেরিক্যাল এখানে একটা ভ্যালু থাকবে। তাহলে ভ্যালুগুলো স্টোর হবে এখানে। এটা হচ্ছে আমার এলিমেন্ট নেম, সাম নাম্বার 0 এটা, সাম নাম্বার 1 এটা, সাম নাম্বার 2 এটা, এভাবে প্রত্যেকটা এলিমেন্টের অ্যাড্রেস হচ্ছে এটা। তাহলে যখন আমি এই অ্যারেকে কল করব, সাম নাম্বার এই অ্যারেকে যখন আমরা কল করব, তখন সে প্রথমে এই অ্যাড্রেস দিয়ে কিন্তু এই মেমরিতে ঢুকবে, বিগিনিং অ্যাড্রেসটা দিয়ে। স্টোরিং ভ্যালুস ইন অ্যান অ্যারে, অ্যারেতে কিভাবে ভ্যালুগুলো স্টোর করতে পারি আমরা, বা ভ্যালুগুলো কিভাবে অ্যাসাইন করতে পারি প্রত্যেকটা এলিমেন্টে। দ্য স্টেটমেন্ট, তাহলে আমরা এই স্টেটমেন্টটা যদি একটু দেখি, একটু খেয়াল করি এখানে কি ঘটনা ঘটতেছে। তাহলে র্যান্ড হচ্ছে একটা অ্যারে নেম, সাইজ হচ্ছে 4, দ্যাট মিন্স ওয়ান ডাইমেনশনাল অ্যারে, ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। এখন আমরা করতেছি কি যে এই চারটা এলিমেন্টে চারটা ভ্যালু অ্যাসাইন করব, চারটা এলিমেন্টের জন্য চারটা ভ্যালু অ্যাসাইন করব, এবং সেটা কিভাবে অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ভ্যালুগুলোকে অ্যাসাইন করতেছি। তাহলে র্যান্ড 0 তে হবে 250, র্যান্ড 1 এ হবে 375, র্যান্ড 2 তে হবে 460, আর র্যান্ড 3 600। এভাবে ভ্যালুগুলো ওই এলিমেন্ট পজিশনে অ্যাসাইন হবে। আর এই ভ্যালুগুলোকে বলা হয় ইনিশিয়ালাইজেশন ভ্যালু। এই ভ্যালুগুলোকে বলা হয় ইনিশিয়ালাইজেশন ভ্যালু অফ দ্যাট অ্যারে। provides 4 value array if you declare an array without a size। এখানে দুইটা কেস স্টাডি বলা হচ্ছে, দুইটা কেস।
প্রথম কেসটা কি, আমরা যেহেতু কিভাবে স্টোর করব অ্যারের মধ্যে সেটা যেহেতু ডিসকাস করতেছি, ফার্স্ট কেসে বলা হচ্ছে কি ইফ ডিক্লেয়ার অ্যান অ্যারে উইদাউট এ সাইজ। যদি তুমি একটা অ্যারে ডিক্লেয়ার করো সাইজ ছাড়া, দ্যাট মিন্স স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কোনো কিছুই ডিক্লেয়ার করলা না, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কোনো ভ্যালুই তুমি দিলা না, দ্যাট মিন্স তুমি কিন্তু অ্যারেটা ডিক্লেয়ার করছো সাইজ ছাড়া, সেক্ষেত্রে কি হবে, বাট প্রোভাইড ইনিশিয়ালাইজেশন ভ্যালুস। তাহলে এখানে তুমি কি করতেছো, ধরো আমি উপরের এক্সাম্পলটা যদি দেখি, ধরো 4 এর জায়গাতে আমি 4 লিখলাম না, কিন্তু আমি ইনিশিয়ালাইজেশন ভ্যালু হিসেবে 4টাই দিলাম, আমি ইনিশিয়ালাইজেশন ভ্যালু দিলাম 4টা, সেক্ষেত্রে কি করবে, C++ creates an array with need। তাহলে C++ কি করবে, অটোমেটিক্যালি 4টা ইনিশিয়ালাইজেশন ভ্যালুর জন্য 4টা এলিমেন্টের 4টা মেমরি অ্যাড্রেস সে ক্রিয়েট করে নিবে। আরেকটা কেস বলা হচ্ছে কি ইফ ইউ ডু নট প্রোভাইড এনাফ array, C++ fills any unassigned array elements with zeros। তাহলে বলা হচ্ছে কি যে সেম एग्जांपल, তুমি ধরো সাইজে 4 লিখলা, কিন্তু ইনিশিয়ালাইজেশন ভ্যালুর ক্ষেত্রে প্রথম দুইটা দিলা, বাকি দুইটা দিলা না, তাহলে সেক্ষেত্রে সে অ্যাসাইন থাকবে, ওই আনঅ্যাসাইন্ড এলিমেন্টে সে জিরো ভ্যালু অ্যাসাইন করে নিবে অটোমেটিক্যালি। এবার আসি আমরা টাইপস অফ অ্যারেতে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে এন্ড multi-dimensional array, in which one subscript or indices specify a particular element of array। তাহলে এখানে যদি একটা সাবস্ক্রিপ্ট, একটা সিঙ্গেল সাবস্ক্রিপ্ট ইউজ করা হয় তাহলে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, যদি দুটো সাবস্ক্রিপ্ট ইউজ করা হয় তাহলে টু ডাইমেনশনাল অ্যারে, যদি তিনটা সাবস্ক্রিপ্ট ইউজ করা হয় তাহলে থ্রি ডাইমেনশনাল অ্যারে। এভাবে আমরা অ্যারেগুলোকে ডিফাইন করে থাকি। তাহলে ওয়ান ডাইমেনশনাল অ্যারে ডিক্লারেশনটা কি রকম হবে, প্রথমে ডেটা টাইপ, এরপর অ্যারে নেম, এরপর সাইজ অফ অ্যারে। एग्जांपल একটা দিচ্ছি আমরা এখানে, ইন্টিজার নাম 10, তাহলে এই নাম অ্যারের সাইজ হচ্ছে 10, 10টা এলিমেন্ট আমরা নিতে পারবো। তাহলে 10টা এলিমেন্ট যদি নেই, নাম 0 থেকে শুরু করলে নাম 9 পর্যন্ত আসবে, আর মাঝখানে অ্যাসাইন্ড ভ্যালু বা ইনিশিয়ালাইজেশন ভ্যালু, আর এগুলো হচ্ছে তাদের মেমরি অ্যাড্রেস। নরমালি আসলে অ্যাড্রেসগুলোর নাম কিন্তু 2000 2002 এভাবে কিন্তু অ্যাড্রেসগুলোকে কম্পিউটারে আমরা অ্যাড্রেসগুলোকে হেক্সাডেসিমাল ফরম্যাটে রিপ্রেজেন্ট, এটা আমরা পরবর্তীতে দেখব এক্সাক্ট অ্যাড্রেসগুলো কি রকম থাকে। তবে এতটুকু জেনে রাখি, অ্যাড্রেসগুলো কম্পিউটারের মেমরিতে হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করা হয়। টু ডাইমেনশনাল অ্যারে কি, ওয়ান ডাইমেনশনাল অ্যারে ইজ কল্ড টু ডাইমেনশনাল অ্যারে। তাহলে এখানে সাবস্ক্রিপ্ট থাকবে দুইটা, এই যে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট, দুইটা ভ্যালু, ফার্স্ট ওয়ান রিপ্রেজেন্ট করবে নাম্বার অফ রো, করবে নাম্বার অফ কলাম, যেটা আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখে থাকি। যেহেতু অ্যারেটা আমরা ম্যাট্রিক্সে সবচেয়ে বেশি ইউজ করে থাকি, তাহলে এখানে জিরো ইন্ডেক্সিং, যেহেতু নাম্বার অফ জিরো থেকে শুরু, আর নাম্বার অফ টোটাল এলিমেন্ট কিভাবে বের করতে পারবো, টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে নাম্বার অফ রো মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ কলাম করলে টোটাল নাম্বার অফ এলিমেন্ট কত সেটা আমরা বের করতে পারবো। সাইজ অফ টু ডাইমেনশনাল অ্যারে, টোটাল বাইট সাইজ, এটা টু ডাইমেনশনাল অ্যারের জন্য কিভাবে বের করতে পারি, নাম্বার অফ রো মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ কলাম মাল্টিপ্লাইড বাই সাইজ অফ ডেটা টাইপস। সাইজ অফ ডেটা টাইপস মিন্স আমরা যদি এলিমেন্টগুলোর সাইজ যদি ইন্টিজার, ডেটা টাইপ যদি ইন্টিজার ইউজ করি, তাহলে ইন্টিজারের জন্য করেসপন্ডিং মেমরি সাইজ কত সেটাকে আমরা মাল্টিপ্লাই করব নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো দিয়ে, তাহলে আমরা টোটাল বাইটটা পেয়ে যাব। আর মেমরি রিপ্রেজেন্ট বলি আমরা, একটু আগে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারের জন্য দেখেছিলাম, এখন টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে যদি বলি, হচ্ছে একটা টু ডাইমেনশনাল অ্যারে, কারণ এখানে দুইটা সাবস্ক্রিপ্ট ইউজ করা হচ্ছে, ডেটা টাইপ হচ্ছে কারেক্ট। তাইলে এক্ষেত্রে দেখো এখানে কিন্তু রো যদিও একটা, এটা আসলে এটা সেকেন্ড রো এর, এটা সেকেন্ড রোতে যাবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি যে A00 A01 A02 এটা হচ্ছে ফার্স্ট রো, আর সেকেন্ড রোতে আমরা দেখতে পাচ্ছি A10 A11
01 02 এটা হচ্ছে ফার্স্ট রো, সেকেন্ড রোতে 10112 সেকেন্ড রো। তাহলে দুইটা রো আর কলাম পাচ্ছি কয়টা? একটা, দুইটা, একটা, দুইটা, তিনটা কলাম। তাহলে আমরা দুইটা রো পাচ্ছি, তিনটা কলাম পাচ্ছি, এবং তাদের করেসপন্ডিং মেমোরি অ্যাড্রেস হচ্ছে এগুলা। Multidimensional array. An array with dimensions more than 2. An array of arrays is called a multidimensional array. Declaration কিভাবে? ডেটা টাইপ থাকে প্রথমে, এরপর অ্যারে নেম, এরপর যত ডাইমেনশন থাকবে ততটা স্কয়ার ব্র্যাকেটের মধ্যে ভ্যালুগুলো অ্যাসাইন। And a one-dimensional array of two-dimensional is called three-dimensional array. এই ডেফিনিশনটা একটু ভালো করে খেয়াল করি। বলা হচ্ছে কি, a one-dimensional array of two-dimensional is called three-dimensional array. তাহলে এখানে যেটা হবে যে একটা two-dimensional array থাকবে, এই two-dimensional array one-dimensional যদি array নিই আমরা, একটা two-dimensional array যদি আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করি একটা টু ডাইমেনশনাল অ্যারে দিয়ে, তখন আমরা সেটাকে থ্রি ডাইমেনশনাল অ্যারে বলতে পারবো। এটার একটা एग्जांपल আমরা একটু পরে দেখব। অ্যারে অফ থ্রি অর মোর dimensional are not often used because of huge memory requirement and complexity involved. নরমালি আমরা অ্যারে দিয়ে থ্রি ডাইমেনশন পর্যন্ত ইউজ করে থাকি, কারণ ফোর ডাইমেনশন যে ইউজ করা যাবে না তা না, কিন্তু মেমোরি রিকোয়ারমেন্ট বেড়ে যাবে এবং কমপ্লেক্সিটি অনেক বেশি বেড়ে যাবে। The simplest way to declare a multidimensional array is like this. তাহলে এ হচ্ছে অ্যারে নেম, ডাবল হচ্ছে ডেটা টাইপ, আর এটা হচ্ছে তাদের সাইজ, থ্রি ডাইমেনশনাল, তিনটা সাবস্ক্রিপ্ট থাকবে। This is a three dimensional array with dimension 32, 10 and 4. Statement A 2583 equals to 99.99 would assign the value 99.99 to the element identified by the index 2583. এখানে একটা জাস্ট एग्जांपल দেখানো হচ্ছে যে এই ভ্যালুটা যদি আমি এই এলিমেন্টে রাখতে চাই, তাহলে এই এলিমেন্টটা হচ্ছে কোনটা? এই এলিমেন্টটা মাল্টি ইন্ডেক্স হচ্ছে 25, 8 and 3। আমরা ছোট্ট একটা एग्जांपल দিয়ে যদি এটা দেখতে চাই, থ্রি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে অ্যারে নেম, ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, প্রথমটা হচ্ছে নাম্বার অফ রো। আমরা নরমালি নাম্বার অফ রো কলামের ক্ষেত্রে যেটা বলছিলাম, টু ডাইমেনশনাল এর ক্ষেত্রে নাম্বার অফ রো, লাস্ট একটা নাম্বার অফ কলাম। ঠিক এখানেও প্রথমটা হচ্ছে নাম্বার অফ রো, স্যার কথা আসতেছে না। আর মাঝখানেরটা হচ্ছে নাম্বার অফ সেগমেন্ট। স্যার এটা একটু আরেকবার বললে ভালো হতো স্যার, শোনা যায় নাই কিছু। হ্যাঁ বলতেছি, এখানে ইন্টারনেট মনে মাঝে মধ্যে সমস্যা করতেছে। আর্থনাল অ্যারের ক্ষেত্রে প্রথম সাবস্ক্রিপ্টটা বা প্রথম সাইজটা হচ্ছে নাম্বার অফ রো, আর লাস্টের সাবস্ক্রিপ্টটা বা লাস্টের সেগমেন্টটা হচ্ছে কলাম। আমি আবার বলতেছি, প্রথম সাইজটা হচ্ছে নাম্বার অফ রো, লাস্টের সাইজটা হচ্ছে নাম্বার অফ কলাম, আর মাঝখানের সাইজটা হচ্ছে নাম্বার অফ সেগমেন্ট। আচ্ছা, এবার একটু ডেফিনিশনে যাই। ডেফিনিশনে বলা ছিল কি, এ ওয়ান ডাইমেনশনাল অ্যারে অফ টু ডাইমেনশনাল অ্যারে ইজ কল্ড থ্রি ডাইমেনশনাল অ্যারে। তাহলে প্রথমে আগে আমাকে ডিফাইন করতে হবে টু ডাইমেনশনাল অ্যারেটা কোনটা, টু ডাইমেনশনাল অ্যারেটা কোনটা। তাহলে এখানে আমি জাস্ট কনসিডার করি এই অ্যারেটা টু ডাইমেনশনাল কিনা। আমি যেটা স্কোয়ারের মধ্যে নিয়ে আসলাম, এটা টু ডাইমেনশনাল না? জি স্যার। ঠিক আছে, তাহলে টু ডাইমেনশনাল কিভাবে বলতেছি, কারণ এখানে নাম্বার অফ রো হচ্ছে দুইটা আর অফ কলাম হচ্ছে তিনটা। তাহলে 2/3 না, এটা তো টু ডাইমেনশনাল। তাহলে 2/3 কেন? এই যে প্রথমটা নাম্বার অফ রো, লাস্টেরটা নাম্বার অফ কলাম, তাহলে রো থাকবে দুইটা, কলাম থাকবে তিনটা। তাহলে ফার্স্ট সেগমেন্ট ক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছি কিনা 2/3। তাহলে একটা টু ডাইমেনশনাল ম্যাট্রিক্স বা টু ডাইমেনশনাল অ্যারে। তাহলে এই টু ডাইমেনশনাল অ্যারে কে ডিনোট করি, সেকেন্ডটাকে যদি আমি থার্ডটাকে যদি আমি
ফোর্থটাকে যদি আমি 3 হিসেবে ইন্ডিভিজুয়ালি মিলে এটা একটা 1 বুঝছে কিনা? স্যার এইটা আরেকবার বলেন। এটা কি বুঝতে? আচ্ছা আবার বলতেছি, এই যে এখানে টোটাল আমরা 2/3 ম্যাট্রিক্স কয়টা দেখতে পাচ্ছি? 2/3 ম্যাট্রিক্স চারটা না? জি স্যার, 4টা। 2/3 ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি কয়টা? চারটা, ঠিক কিনা? তাহলে Yes, sir. এই প্রত্যেকটা 2/3 ম্যাট্রিক্স কে যদি আমরা জাস্ট সিম্পলিফাই করি এভাবে যে প্রথমটাকে নাম দিলাম A0, সেকেন্ডটাকে A1, থার্ডটাকে A2, ফোর্থটাকে A3, এভাবে যদি আমরা নাম দিই তাইলে এখন এই যে A0, A1, A2, A3 এগুলো এখন ওয়ান ডাইমেনশনাল হয়ে গেছে না দেখতে? জি স্যার, 1 ডাইমেনশনাল। আমি শুধুমাত্র যদি A0, A1, A2, A3 বলি তাহলে এটা ওয়ান ডাইমেনশনাল না? এবার দেখো তাহলে অ্যারে আছে, A3 এর মধ্যে একটা টু ডাইমেনশনাল অ্যারে আছে, A3 এর মধ্যে একটা টু ডাইমেনশনাল অ্যারে আছে। তাহলে আমরা ডেফিনেশন অনুযায়ী a ওয়ান ডাইমেনশনাল অ্যারে, থ্রি ডাইমেনশনাল অ্যারে। এখন কি বুঝছি কিনা? এখন কি বুঝা গেছে? ইয়েস স্যার। মানে টু ডাইমেনশনাল অ্যারে থাকবে, এই টু ডাইমেনশনাল অ্যারে যদি একটা থাকে এটা দেখতে অলমোস্ট একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারের মতো দেখাবে। এটা যদি একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে হয় এবং এই প্রত্যেকটা প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে একটা করে টু ডাইমেনশনাল অ্যারে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ওয়ান ডাইমেনশনাল অ্যারে অফ টু ডাইমেনশনাল অ্যারেকে থ্রি ডাইমেনশনাল অ্যারে ডিফাইন করতে পারি। কয়টা আছে এখন? টাইম কি আছে? স্যার 5 মিনিট। আচ্ছা আমরা আপাতত এতটুকু শেষ করি, আমরা ওই সেকশনে এতটুকু দেখাইছিলাম। আচ্ছা এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার মাল্টি ইন্ডেক্সটা একটু আরেকবার বললে ভালো হতো। এই এক্সাম্পলটা নাকি এই স্লাইডটা নাকি কোনটাতে বলো তো? মাল্টি ইন্ডেক্সটা স্যার, এই জিনিসটা কি? কোন উদাহরণটা সহ। আমরা হ্যাঁ এটাতে একটু দেখি। হ্যাঁ এটা আসলে ফোর্থ ডাইমেনশনাল এর ক্ষেত্রে বলতে গেলে, আচ্ছা আমরা থ্রি ডাইমেনশনাল ডেফিনেশনটা একটু দেখি যে বলা হচ্ছে কি এ ওয়ান ডাইমেনশনাল অ্যারে অফ টু ডাইমেনশনাল অ্যারে ইজ কল্ড আ থ্রি ডাইমেনশনাল অ্যারে। তাহলে ফোর ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে ডেফিনেশনটা কি রকম হবে? আমার টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে ডেফিনেশনটা ছিল এ ওয়ান ডাইমেনশনাল অ্যারে অফ ওয়ান ডাইমেনশনাল অ্যারে, সেটা হচ্ছে আমার টু ডাইমেনশনাল। আর থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে বলা হচ্ছে কি এ ওয়ান ডাইমেনশনাল অ্যারে অফ টু ডাইমেনশনাল অ্যারে, সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল। তাহলে ফোর্থ ডাইমেনশনাল অ্যারে আমরা কিভাবে বলতে পারবো? ওয়ান ডাইমেনশনাল অ্যারে অফ থ্রি ডাইমেনশনাল অ্যারেস ইজ কল্ড ফোর্থ ডাইমেনশনাল অ্যারে। আচ্ছা এখন মাল্টি ইন্ডেক্স বলতে বোঝাচ্ছে কি যতটা ডাইমেনশন বাড়বে ততটা সাবস্ক্রিপ্ট অ্যাড হবে। যেমন ধরো একটু হোয়াইট বোর্ডে খেয়াল করি আমরা, একটু যদি হোয়াইট বোর্ডে দেখি ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে ওয়ান ডাইমেনশনাল অ্যারে হচ্ছে এভাবে, টু ডাইমেনশনাল অ্যারে হচ্ছে, থ্রি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে। স্কয়ার ব্র্যাকেটের মধ্যে আমি সাইজটা দিব আর কি। ধরো আমি एग्जांपल দিলাম 2 দিলাম, এখানে 2 3 দিলাম, 2 4 3 এভাবে দিলাম। এই যে মাল্টি ইন্ডেক্সিং মিন্স ওয়ান ডাইমেনশনাল এর ক্ষেত্রে ইনডেক্স একটা, টু ডাইমেনশনাল এর ক্ষেত্রে ইনডেক্স দুইটা, থ্রি ডাইমেনশনাল এর ক্ষেত্রে তিনটা ইনডেক্স। এটাকে বলা হচ্ছে আসলে মাল্টি ইনডেক্স। ডাইমেনশন যত বাড়বে ইনডেক্স ভ্যালু তত বাড়বে। এখন কি বুঝাইতে পারছি? আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা?
স্যার গত ক্লাসে যে পাসিং ভ্যালু আর কলিং ভ্যালু, পাসিং আর কলিং এর পার্থক্যটা কি? হ্যাঁ, বুঝি নাই। স্যার পাসিং ভ্যালু আর আচ্ছা, কলিং ভ্যালু। এখানে কলিংটা আমরা নরমালি ইউজ করি ফাংশন কল, আমরা নাম দিছিলাম না, ফাংশনের ক্ষেত্রে একটা কম্পোনেন্ট ছিল ফাংশন কল। তাহলে ফাংশন কল করবে কে? কম্পাইলার। কম্পাইলার যখন কম্পাইলিং করে, যখনই সে ফাংশন কলে আসবে, তখন কম্পাইলার কি করবে? এই ফাংশনটাকে কল করবে। তাহলে ফাংশনটা যদি কল করে, তখন এটার কন্ট্রোলটা চলে যাবে কোথায়? ফাংশন ডেফিনিশনে। যখন কম্পাইলার ফাংশন কলটাকে যখন কম্পাইলিং করবে, তখন ফাংশন কলের কন্ট্রোলটা চলে যাবে কোথায়? ফাংশন ডেফিনিশনে। যখন এই কন্ট্রোলটা ফাংশন ডেফিনিশনে চলে যাবে, তখন ফাংশন কলের মধ্যে যে আর্গুমেন্টগুলো ছিল বা ভেরিয়েবলগুলো ছিল, ওই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো অ্যাসাইন করা ছিল, সেই ভ্যালু পাস হয়ে যাবে বা কপি হয়ে যাবে কোথায়? ওই যে প্যারামিটারের মধ্যে। প্যারামিটার মিন্স ফাংশন ডেফিনিশনে যে প্যারামিটারগুলো ছিল, সেই প্যারামিটারের মধ্যে পাস হয়ে যাবে। এটাই ছিল আমার প্যারামিটারস পাস অর কল। দুইটা আসলে একই জিনিস, কল হলেই পাস হবে। বুঝতে পারছি কিনা? কম্পাইলার যখন ফাংশনটাকে কল করবে, সাথে সাথে পাসিংটা হয়ে যাবে। এই কারণে পাসিং কলিংটা আমরা একসাথেই বলি। বুঝতে পারছি? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি 17 ব্যাচের 91 স্যার। আমি গত ক্লাসে ক্লাস করতে পারি স্যার। আমি গত ক্লাস করতে পারি নাই, মানে কালকের ক্লাসটা। কি সমস্যা ছিল তোমার? স্যার আমি আমার রিলেটিভস অসুস্থ, তো হাসপাতালে গেছিলাম। আচ্ছা, তুমি বলছিলাম মনে হয় সিআরকে নাকি? তুমি কি সিআরকে বলছিলা? স্যার বলছিল জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মনে করছে। স্যার। স্যার কারো কোনো প্রশ্ন আছে? স্যার হ্যালো। হ্যাঁ বলো। স্যার ওই যে আমাদের 137 স্যার ক্লাসে স্যার জয়েন করছিল, কিন্তু স্যার কারেন্ট চলে গেছে দেখে স্যার আর মনে থাকতে পারে নাই। স্যার একটু স্যার দেখেন স্যার। 37 না? আবিদুর রহমান। ইয়েস স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে আর? না স্যার। ওকে, তাহলে আমরা এখানে শেষ করলাম আজকে। নেক্সট আবার দেখা হবে। সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম স্যার। Thank আসসালামু you. আলাইকুম স্যার।